বিকেল বেলায় বিষ্ণুপ্রিয়াও যেমন গেছিল জল আনতে, আজকে রাধারানীও গিয়েছেন জল আনতে। রাধারানী যমুনার ঘাটে জল আনতে গেছে। ঘাটে জল কলসিতে ভরছে, আর এদিক ওদিক তাকাচ্ছে কেউ কোথাও আছে কিনা। ওহো, বসো না, আমাকে কিছু দিতে হবে না, মন্দিরে যাও। চারিদিকে তাকিয়ে দেখছে, তাকে কেউ দেখছে কিনা। পুরুষতান্ত্রিক সমাজে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় যে কে দোষ করলো না দোষ করলো মেয়েটার উপরই ঘাট চাপানো হবে, ঠিক কিনা? কি গো মায়েরা? মায়েরা মনে মনে খুব আনন্দ পাচ্ছে, আমাদেরকে জব্দ করা। এখনকার দিনে আবার সেটা আবার সম্পূর্ণভাবে সত্যি নয়। এখনকার দিনে যা চলছে তাতে মেয়েদেরও প্রচুর দোষ থাকে, পুরুষদের তো দোষ থাকেই থাকে। তাই বলে এটা নয় যে এ ছোট সে বড়, কিন্তু আগেকার দিন এটাই ছিল। মেয়েদেরকে তো সেভাবে প্রায়োরিটি দেওয়া হতো না, সমাজে তাদের খুব একটা স্থান হতো না। এই যে দেখুন, গত পরশুদিন নয় বোধ হয়, গত 2-3 দিন আগে বোধ হয়, এই যে ওয়ার্ল্ড যে বিশ্বকাপ হলো মহিলা মেয়েরা, দেখুন কত বাঙালি গিয়ে মুখ উজ্জ্বলটা কেমন করে এলো। এটা কি আপনি 5000 বছর আগে ভাবতে পারবেন? পারবেন না। এখনকার দিনের মেয়েরা উড়োজাহাজও চালাতে পারে, সায়েন্টিস্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবই পড়াশোনা করে তারা নিজেদের স্বাবলম্বী হয়ে তারা নিজেদের আইডেন্টিফিকেশন তৈরি করছে। এটা তো গর্বের ব্যাপার, এটা তো খুবই আনন্দ। স্বয়ং বিবেকানন্দ বলে গেছে যে দেশে মেয়েদের শিক্ষার অগ্রগতি হয় না সে দেশ কখনো উন্নতি লাভ করতে পারেই না। আপনারা একটু পড়াশোনা শিখবেন মায়েরা, তোমাদেরকে বলি মায়েরা, শুধু বিয়ে করে মেয়েদেরকে ঠেলে দেবেন না বিয়ের রাস্তা, তাদেরকে তৈরি করুন মানুষের মতো করে, পড়াশোনা শেখান, শিক্ষিতা করান। বিয়েটা জীবনের আলটিমেটলি উদ্দেশ্যই নয়। যদি কারোর ইচ্ছে হয় সে বিয়ে করুক, যদি কেউ ইচ্ছে না করে তার ইচ্ছের বিরুদ্ধে কি আপনি তাকে জোর করে বিয়ে দেবেন? তাহলে সারা জীবন আপনি তাকে মানসিক যন্ত্রণার পথে ঠেলে দিলেন। বাবা মা হয়ে আপনি এই কাজটি উচিত করলেন না। আমরা কিছু মনে করবেন না বাবা, আমরা বাবা মা হয়ে মাঝে মাঝে মনে মনে ভাবি আমি যা সিদ্ধান্ত নিচ্ছি ছেলের জন্য সব ঠিক। মোটেও ঠিক নয়। আগে তাকে জিজ্ঞেস করো যে সেই সিদ্ধান্তে তার কোনো মত আছে কিনা, বা তার কল্যাণ হবে সে ভাবছে কিনা। বাবা মা বলেই বাবা মার অহংকারে গর্বে তুমি তার উপর চাপিয়ে দিলে, তাতে তার নিজের ইচ্ছেগুলো চেপে যায়, নষ্ট হয়ে যায়। কত হাজার হাজার ছেলে মেয়েদের জীবন এরকম হয়েছে। তাই মেয়েদেরকে বিশেষ করে পড়াশোনার দিকে ঠেলে দেবেন। আপনারা তো বাবা, আপনারা পিতার কাছে কন্যা সন্তান অত্যন্ত প্রিয়, তাই আপনারা তাকে পড়াশোনা করান, তাকে উন্নত শিক্ষিতা করেন। রাধারানী যার কীর্তন আপনারা শুনছেন, সেই রাধারানী কতটা উচ্চ শিক্ষিতা ছিলেন আপনারা জানেন? রাধারানীর মতো উচ্চ শিক্ষিতা মেয়ে বৃন্দাবনে একটাও ছিল না। বৃন্দাবনে এত পড়াশোনা শিখেছে, তার বাবা শিখিয়েছে। যেমন সে গান জানে, তেমন সে আঁকা জানে, তেমন সে নাচ জানে, তেমন সে শাস্ত্র জানে, তেমন সে সামাজিক শিক্ষা জানে, তেমন সে যুদ্ধ বিগ্রহ জানে। মানে এমন কোনো বিষয় নেই যেটা রাধারানী জানে না। কিন্তু সেই রাধারানীকেও সমাজের কিছু কলুষিত মুখকে দেখতে হয়েছে। তাই জল ভরতে গিয়ে এদিক ওদিক তাকাচ্ছে যে আমাকে কেউ দেখছে কিনা, কেননা আমাকে যদি কেউ দেখে দোষ তো তার হবে না, দোষ হবে আমার। তাই রাধারানী দেখছে। দেখতে দেখতে রাধারানী যখন দেখছে, ওই তাকাতে তাকাতে হঠাৎ করে নয়ন পড়েছে কদম গাছের তলে। কদম গাছের তলে তার নয়ন পড়েছে। কদম গাছের তলে কি দেখছে? ও মায়েরা, ভুবন ভোলানো রূপের ডালি নিয়ে আমার গোবিন্দ অধরে মুরলী ধারণ করে শুধু বিশ্ব ব্রহ্মাণ্ডকে উপজয় করার জন্য আজ বাঁশি বাজাচ্ছে, আর সেই বাঁশির ধ্বনিতে সব জীব জগৎ পাগল হয়ে যাচ্ছে। ওই যে নয়নটা পড়ল গোবিন্দ রূপে, ওই যে রূপের দিকে নয়নটা পড়লো, ব্যাস যে সোনার কলসি নিয়ে জল ভরতে গেছিল যমুনায়, সে সোনার কলসি ভেসে গেল যমুনার জলে।
বিনা কলসিতে রাধারানী এলো ঘরে। এখন বাড়ির বৌমা যদি সোনার কলসি হারিয়ে ফেলে, শাশুড়ি ননদি ছেড়ে কথা কইবে? কি গো মায়েরা, শাশুড়ি সকল বৌমার যন্ত্রণার কারণ কি, তাই না? ও বৌমারা, এখানে যারা বৌমা কীর্তন শুনছো, এই শাশুড়িগুলো মরলে যেন ভালো হয়। না, মনে মনে বলে, মুখে না বলো, মনে মনে বলো। এই যারা বৌমারা কীর্তন শুনছে তাদের মনে খুব আনন্দ হচ্ছে, ঠিক বলেছে, এই ঠিক কীর্তন হচ্ছে। কিন্তু রাধারানী তো এরকম নিকৃষ্ট নায়িকা নন যে শাশুড়ির মরণ কামনা করবে। কিন্তু শাশুড়ি ননদি বড্ড জ্বালানি, ছুটে এসছে, এই যে বৌমা, বৌমা, আমরা কি রাজা না আমি জমিদার? একখানা সোনার কলসি তুমি বাপের বাড়ি থেকে নিয়েছিলে, সেইটা পর্যন্ত জলে ভাসিয়ে দিয়ে এসছো। অপয়া কথাকার, পুরোটা কথাকার, কুল ঘাতিনি কথাকার। সোনার কলসি ভাসিয়ে দিয়ে এসছে, স্বাভাবিকভাবে রাগ করবে। উল্টো পাল্টা কথা যখন শোনাচ্ছে তখন ললিতা বিশাখা ছুটে এসছে। কি হয়েছে মা, কি হয়েছে, এরকম কটু কথা বলছেন কেন? বলে, এই দেখো তোমাদের সখী যমুনার জলে সোনার কলসি ভাসিয়ে দিয়ে এসছে। তখন ললিতা বিশাখা বলছে, মা গো, রাধারানী ভদ্র ঘরের মেয়ে, বৃষভানু নন্দিনী, রাজার মেয়ে, ওই রকম গালমন্দ শুনে অভ্যস্ত নয়। আপনি দয়া করে এরকম করে বলবেন না। আপনার সোনার কলসি হারিয়ে গেছে, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমরা খুঁজে দেখছি কোথাও পাওয়া যায় কিনা। একান্তই যদি না পাওয়া যায়, রাধারানীর বাবা তো রাজা, রাজাকে বলে কয়ে আপনার জন্য 10খানা সোনার কলসি এনে দেব। 10খানা। এগো, একটা সোনার কলসি হারিয়ে গেছে, যদি 10খানা সোনার কলসি পায় আনন্দ হবে না? তা জটিলা কুটিলা বলছে, বেশ তাই হোক, তাহলে তোমরা একটু খোঁজ নিয়ে দেখো পাও কি না, যদি না পাও 10টা সোনার কলসি বরাদ্দ থাকলো। বেশ তাই হবে। চলে গেল শাশুড়ি ননদী জটিলা কুটিলা। এবার সখীরা রাধারানীকে ঘিরে বসেছে, ধরেছে, এ রাধে, বল রাধে, সোনার কলসি যমুনার জলে হারিয়ে ফেলেছিস, তাহলে মনে হয় সোনার থেকে অনেক কোটি দামি জিনিস তুই গ্রহণ করেছিস। আরে বল বাবা, অল্প মূল্যের বস্তু হারিয়ে যায় কখন? যখন দামি বস্তু পাওয়া যায় তখন। মনে করুন, আমার খুব আংটি পরার শখ ছোট্টবেলা থেকে। হ্যাঁ, তো পয়সা ছিল না, তো কি করব? হ্যাঁ, বাবার পয়সা নেই, পরিবারের পয়সা নেই, আংটি পরার শখ, কি করব? ওই দোকান থেকে তামার আংটি কিনে, অষ্টধাতুর আংটি কিনে পরতাম। তারপরে একটু যখন পয়সা টয়সা হলো, তামার আংটি চলে গেল, হাতে এলো রূপোর আংটি। ও মায়েরা, আরেকটু যখন পয়সা হলো, দেখুন একটাও রূপোর আংটি নেই, সব সোনার আংটি। আরো যখন পয়সা হবে, কিসের আংটি আসবে নিজেই জানি না। প্ল্যাটিনামের আংটি আসতে পারে, হীরের আংটি, এই আংটি তাই আংটি। তাহলে বোঝা যাচ্ছে কি, যে অল্প মূল্যের বস্তুটা হারিয়ে যাচ্ছে কখন? দামি বস্তুটা পাওয়া যাচ্ছে যখন। তাহলে রাধে, সোনার কলসি হারিয়ে দিয়ে এসেছিস মানে সোনার থেকেও আরো দামি বস্তু তুই গ্রহণ করতে পেরেছিস, ওই জন্যেই তুই সোনার কলসি যমুনার জলে ভাসিয়ে দিয়েছিস। বল, কি এমন বস্তু তুই লাভ করেছিস যে সোনার কলসি ভেসে গেল? তখন রাধারানী বলে, সখী, যমুনার ঘাটে গিয়ে আমার অঘটন হলো। এদিক ওদিকে তাকিয়ে জল ভরছিলাম, হঠাৎ করে নয়ন যুগলে আমার কদম তলে গেল। কদম তলে গিয়ে ভুবন ভোলানো রূপের কাছে পড়ল। ওই ভুবন ভোলানো রূপ দেখে আমার সোনার কলসি হারিয়ে গেছে যমুনার জলে। কেমন করে তোদের বলবো সখী, ললিতা রে, বিশাখা রে,
আমার মনের কথা তোদের বলিস ও আমি যমুনা যাইতে বড় লোফা ওগো যমুনা যাইতে শ্যামের দেখিন আধো নয়নের কোণে সখী যমুনা যাইতে শ্যামের দেখিন আধো নয়নের কোণে ওরে ললিতা রে ওরে বিশাখা রে ভুবন ভোলানো রূপের ডালি আমারে গোবিন্দ দাঁড়িয়েছিল কদম তলায় সেই রূপের দিকে যে একবার তাকাইছি আমার সোনার কলসি ভেসে গেল যমুনা সে হইতে মন কি হল ব্যাধি ওরে সখিনে শ্যাম রূপ জাগে মনে মনে শ্যাম রূপ জাগে আমি কেন ভোরতে গেলাম আমি কেন আমি কেন বাজল ভোরতে গেলাম কেন বাজল ভোরতে গেলাম বেলি অশোকালে যমুনার জলে আমি কেন বাজল ভোরতে গেলাম বেলি অশোকালে যমুনার জলে আমি কাজ তো ভালো করি নাই হে বেলি অশোকালে যমুনার জলে কাজ তো ভালো কৃষ্ণ রূপে নয়ন দিয়ে যমুনার জলে বেলিয়া সকালে যমুনার জলে ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে অশোকালে যমুনা জলে হইতে মোর কি হলো ব্যাধি
যাইতে শ্যামেরও দেখিনু আধো নয়নের কোণে, সেই হইতে মোরে কি হলো ব্যাধি শ্যামরূপ জাগে মনে। ভালোবাসার লক্ষণ হলো চোখ বন্ধ করে থাকলেও প্রিয়তমের মুখটা দেখা যায়। এটা যারা ভালোবাসে তারা জানে। আপনারা কাউকে ভালোবাসেন কিনা আমি জানি না, তবে যারা ভালোবাসে তারা জানে চোখ বন্ধ করলেও প্রিয়তমের মুখ দেখা যায়। রাধারানীর চোখে তো কৃষ্ণ লেগেই আছে, সেই রূপের দিকে সে যখন তাকাবে সে তো চারিদিক কৃষ্ণময়ই দেখবে, অন্য কিছু কি দেখবে? দেখবে না। সেই কৃষ্ণের দিকে নয়ন দিতে গিয়ে রাধারানীর সোনার কলসি যমুনার জলে ভেসে গেছে, তা কি করবে? সমাজের দৃষ্টিতে খারাপ, কিন্তু প্রেমের দৃষ্টিতে ভালো। এটা প্রেমেরই লক্ষণ। আমরা সামাজিক দৃষ্টিতে প্রেমকে খুব খারাপ চোখে দেখি, নোংরা ছেলে, বাজে ছেলে, প্রেম করতে বেড়াচ্ছে। আরে প্রেমই তো জগতের মূল। আপনি যাকে বিয়ে করেছেন, আপনি যাকে সংসার করবেন বলে আপনি যাকে বিয়ে করে এসছেন, তার সঙ্গে আপনি প্রেম করেন না, তাকে ভালোবাসেন না। সবার ক্ষেত্রে ভালোবাসা হয়, কারোর ক্ষেত্রে হয় না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু প্রেম হয়েই তো জগৎকে সৃষ্টি। আপনাদের মধ্যে যে সন্তানটি জন্ম নিল সে তো প্রেমের পরিণতি, সে তো ভালোবাসার পরিণতি। তাহলে প্রেমকে খারাপ চোখে দেখেন কেন? ও আপনার মনের সঙ্গে মিল হচ্ছে না বলে তাই খারাপ? আপনার দৃষ্টি মতো প্রেম হতে হবে, তবেই সেটা ভালো। আপনার দৃষ্টি ভালো নয় বলে, আপনার ইচ্ছে নেই বলে সেটাই খারাপ। এটাই সমাজ। তাই রাধারানী কলঙ্কিনী হলেও রাধারানী সর্বশ্রেষ্ঠ ভক্ত। সমাজের দৃষ্টিতে তিনি কলঙ্কিনী, কিন্তু ভক্তের দৃষ্টিতে, প্রেমের দৃষ্টিতে তার মতো ভক্ত কেউ নেই। তার মতো প্রেম না করলে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক গোবিন্দকে কোনোদিন তোমরা পেতেই পারবে না। প্রেমকে কিভাবে নোংরা চোখে দেখো? তবে হ্যাঁ, প্রেমের মধ্যে শুদ্ধতা চাই, প্রেমের মধ্যে সমর্পণ চাই, প্রেমের মধ্যে ত্যাগ চাই। প্রেম শুধু ভোগের প্রতীক নয়। দুদিন তোমার সঙ্গে খুব আনন্দ ফুর্তি করে ভোগ করে নিলাম, আর দুদিন পর মন যখন পুষে গেল ছেড়ে দিলাম, এটা প্রেম নয়, এটা প্রেমের নামে কলঙ্ক। প্রেম যারা করবে এক জায়গায় মন লেগে থাকবে। যেমন রাধারানী, কৃষ্ণ ছাড়া তার অঙ্গে, তার জীবন, তার কিছুই নয়। এই কৃষ্ণের দিকে নয়ন দিতে গিয়ে তার জলে সোনার কলসি ভেসে গেছে। ললিতা বিশাখা বলছে, বা বা বা, তাহলে কেমন দেখলি, কেমন তোর ওই গোবিন্দকে নয়ন ভরে দর্শন করলি, আমাদেরকে একটু বল, শুনি। তুই তো দেখে এসছিস, আমরা তো দেখিনি, আমাদেরকে একটু বর্ণনা কর। বলে, ওরে ললিতারে কেমন করে সে রূপের কথাই আমি বলবো, সে যে ভুবন ভোলানো রূপ, যে রূপের এক কণ ভরা এসে ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ, যে রূপের এক কণ ভোলায় এসে ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ। এক বিন্দু যদি তার কেউ দেখা যায় সঠিকভাবে, তাতেই তার সকল কিছু লাভ হয়ে যায়। তাই ললিতারে বিশাখারে কি করে বর্ণনা করি, তার রূপ কেমন। আস্তে গো, এত কথা বলছি না, কীর্তনের আসলে এত কথা কেন হয় আমি বুঝি না। আমি বারবার বলছি তবুও শুনছো না তোমরা, কোনো লাভ নেই। কীর্তনের আসলে শুধু ভাঁওতাবাজি করতে আসে। কীর্তনের আসলে এসে এত কথা বললে তার ভক্তি রক্তি কিচ্ছু হবে না, সব বাড়ি যাও, গিয়ে বসে থাকো। কীর্তনের আসলে চুপচাপ থাকতে হয়, শুনতে হয় কান দিয়ে, ভেতরটা পরিষ্কার করতে হয়। দেখলাম চিকন কালা, আহা, রূপের একখানি গান। এই গানটা সাধারণত গাওয়া হয় না, অনেকেই গায় না। আমি শিখেছিলাম, আমার একজন গুরু আসতেন নবদ্বীপে, ওনার বাড়ি নিমাই বিশ্বাস, উনি শ্রীফল বাদক ছিলেন। তো উনি আমাকে, অত্যন্ত ভক্ত মানুষ তো, সে মানে বুকে হাত দিয়ে দিয়ে ভাবে নড়ে নড়ে গাইতো। আর আমার গুরুর মুখে এই গান আমি পরে শুনেছি, কিন্তু মানে ওই ভাবটা কি করে ভাবটা নিতে হয়, এটা ওই নিমাই দাদুর কাছে শিখেছিলাম। নিমাই বিশ্বাস, উনি এখন নেই বাবা, অনেকদিন আগেই উনি প্রাপ্তি হয়ে গেছে। কি সুন্দর এই গানটার চলন, আর কি সুন্দর এই গানটার ছন্দটি আপনাদেরকে শোনায়। রূপের
একটা খুব দুর্লভ গান, সব গান সচরাচর শোনা যাবে না। দেখলাম চিকন কালা গলায় মালা। কি সুন্দর কাজগুলো দেখুন, দেখুন অলংকারগুলো দেখুন। চিকন কালা একটা কাজ অলংকার, এবারে গলায় মালা। ওগো বাজন পুরো ওগো চিকন কালা বাজন ওরে ললিতা রে, যমুনার ঘাটে গিয়ে আমি নয়ন ভরে দেখিলাম কেমন সেই ভুবন ভোলানো রূপ। চিকন কালা গলায় মালা বাজন তার চূড়ার পরে কত ভ্রমরা বলে, চূড়ার পরে ভ্রমরা বলে ওরে সজনী রে, দেখ দেখ তার ভুবন ভোলানো রূপ। চূড়ার ফুলে কত ভ্রমরা বুলে, তেরো নয়নে কেন আমি দেখতে গেলাম, কেন দেখতে গেলাম ওই চিকন কালিয়া রূপ, কেন আমি দেখতে গেলাম। চিকন কালিয়া রূপ, কেন আমি দেখতে গেলাম তার চূড়ার ফুলে কত ভ্রমরা বলে। আহা হরি বল বাবা। মৌমাছি ফুলের উপরে বসে বসে থাকে কতক্ষণ? আপনারা বুদ্ধিমান শ্রোতা উত্তর দিন। বাবা হ্যাঁ, কারেক্ট অ্যান্সার। একটা মৌমাছি ফুলের উপরে বসবে কতক্ষণ? বন 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 করবে কতক্ষণ? যতক্ষণ ফুলটার মধ্যে মধু আছে। মধু শেষ, মৌমাছি পালাবে, হরণ করে নি। গোবিন্দের যে চূড়াটা তৈরি হয়েছে ফুল দিয়ে, কত লক্ষ লক্ষ কোটি কোটি ভ্রমণ এসে উড়ে যাচ্ছে তার উপর দিয়ে, কিন্তু তারা পালাচ্ছে না। তাহলে আপনারা বুঝে দেখুন যে কত বিপুল পরিমাণে মধু ওই চূড়ার ফুলের মধ্যে রয়েছে, যে অসংখ্য কোটি কোটি ভ্রমর পর্যন্ত সেই মধুর কখনো কুল কিনারা করতে পারে না। বলো বলো, ওই চূড়ার ফুলে কত ভ্রমরা বুলে, তেরো নয়নে ওই চূড়ার ফুলে ভ্রমরা বলে, তেরো নয়নে ওরে ললিতারে কালিন্দির কুলে কি দেখলু সখী ছড়িয়া না
কালিন্দির কুলে কি দেখিনু সখী আমার পরাণ নগর কান ঘরমু আইতে না পারিনু সখী আকুল করিল প্রাণ নিদায় গৌর হরি বল। না পারিল সখী আকুল করিল প্রাণ। ঘরমু আইতে না পারিনু সখী আকুল করি